জুলাই বিপ্লবে ১৪ শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদন। শেখ হাসিনার সরাসরি নির্দেশে চালানো হয় হত্যাযজ্ঞ। আয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ। আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা জড়িতদের বিচার নিশ্চিতের ঘোষণা। অন্তর্বর্তী সরকার ও ইসির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলছে বিএনপি। ছাত্রদের দল ভিন্ন উদ্দেশ্যে হলে প্রত্যাখ্যান করবে জনগণ। এবং চাকরি পুনর্বহাল সহ ৬ দাবিতে অনড় বিডিআর পরিবারের সদস্যরা। অধিকার আদায়ে শিক্ষকদের আন্দোলন অব্যাহত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হাসান। এবার বিস্তারিত। জুলাই বিপ্লবে ১১৮ শিশুসহ ১৪০০রও বেশি মানুষকে হত্যা করা হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, স্বয়ংক্রিয় ও আধা স্বয়ংক্রিয় রাইফেলের বুলেটে মারা গেছে ৬৬% মানুষ। ক্ষমতায় টিকে থাকতে মানবাধিকার লঙ্ঘন সহ এমন হত্যাযজ্ঞ চালানো হয় শেখ হাসিনার সরাসরি নির্দেশে। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। গেল বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এতে ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১০০৪ শতাধিক মানুষকে হত্যার আশঙ্কা করেছে সংস্থাটি। নিহতদের ১২ থেকে ১৩% শিশু। প্রতিবেদনে ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ২.৫ শতাধিক সাক্ষাৎকারের পাশাপাশি ডিজিটাল তথ্যের পৃথক অংশ তুলে ধরা হয়েছে। ক্ষমতা আঁকড়ে রাখতে হত্যাযজ্ঞ, মানবাধিকার লঙ্ঘন সহ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার নৃশংসতা চালায় বলে প্রতিবেদনে বলা হয়েছে। রিপোর্টে বলা হয়, ১৯ জুলাই থেকে বিক্ষোভ শেষ হওয়া পর্যন্ত বিজিবি, র্যাব এবং পুলিশ ঢাকা এবং অন্যত্র বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে প্রাণঘাতী গুলি চালায়। কিছু ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে নিরস্ত্র বিক্ষোভকারীদের খুব কাছ থেকে গুলি চালিয়ে হত্যা করে। বিক্ষোভ দমনের কৌশল হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার ও আটকসহ অকথ্য নির্যাতন চালানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা সহ আওয়ামী লীগ সংশ্লিষ্টরা জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় সেপ্টেম্বর মাসে একটি দল বাংলাদেশে পাঠায়, যার মধ্যে মানবাধিকার অনুসন্ধানকারী, একজন ফরেনসিক চিকিৎসক এবং একজন অস্ত্র বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত ছিলেন, যাতে প্রাণঘাতী ঘটনার বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তথ্য অনুসন্ধান পরিচালনা করা হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ। আওয়ামী লীগ সব ক্ষেত্রে আয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ৩টি স্থানে আয়নাঘর পরিদর্শন শেষে তিনি বলেন, বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে নির্যাতন করা হতো আটক বন্দীদের। জানান, সারা দেশে আয়নাঘরে ভুক্তভোগীর সংখ্যা ১৭ শতাধিক। এমন অপরাধে জড়িতদের বিচার নিশ্চিত করার ঘোষণাও দেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। ভিন্ন মত পেলেই তুলে নিয়ে টর্চার সেলে নির্যাতন করা হতো। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ ভুরি ভুরি। ৫ আগস্ট পরবর্তীকালে গঠিত গুম কমিশনের তদন্ত প্রতিবেদনে এমন গোপন কারাগারের কথা বলা হয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় 3টি স্পট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেখানে লোমহর্ষক নির্যাতনে ব্যবহৃত বিভিন্ন আলামত পাওয়া যায়। আছে বৈদ্যুতিক চেয়ারও। পরিদর্শনকালে ডক্টর ইউনূসের সঙ্গে ছিলেন আয়নাঘরে নির্যাতনের শিকার ভুক্তভোগী সহ উপদেষ্টা পরিষদ ও গুম কমিশনের সদস্যরা। ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া বর্তমান 2 উপদেষ্টাকেও রাখা হয়েছিল টর্চার সেলে। পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, এই 3টি আয়নাঘর নমুনা মাত্র। সারা দেশেই ছড়িয়ে আছে এমন অসংখ্য টর্চার সেল। এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে তারে বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি।
এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতে 1700 প্লাস, 1750 প্লাস এরকম। আওয়ামী লীগ দেশে আইএমএ জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে মন্তব্য করে ডক্টর ইউনুস বলেন, গেল 15 বছরে মানবাধিকার বলে কিছুই ছিল না। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে, আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে। ভুক্তভোগী সহ পুরো বাংলাদেশকে দায়মুক্তি দিতে এমন অপরাধের বিচার করতেই হবে, যোগ করেন প্রধান উপদেষ্টা। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবেন এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনি দলিল দিয়ে সমর্থিত এবং বাংলাদেশের জনগণের ইচ্ছায় গঠিত বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। গত 13 জানুয়ারি খারিজ হওয়া এক রিটের পূর্ণাঙ্গ আদেশে এ পর্যবেক্ষণ দেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ। আওয়ামী লীগ সরকারের পতনের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথ নেন। এ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্স ও মতামতের প্রক্রিয়া চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এবং বর্তমান নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর বিজয়নগরে এক আলোচনায় অন্য বক্তারা বলেন, জাতীয় ঐক্যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা জরুরি। নতুন রাজনৈতিক দল হলে তা যেন জনগণের সমর্থনে হয় তার পরামর্শ দেন বক্তারা। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। চলমান সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমতের কোনো বিকল্প নেই, এমন আলোচনাকে প্রাধান্য দিয়ে রাজধানীর বিজয়নগরে একটি অভিজাত হোটেলে এক চা চক্রের আয়োজন করে নাগরিক ঐক্য। আলোচনায় অংশ নেন বিএনপি ও সমমনা দলের শীর্ষ নেতারা। স্বাধীনতা যুদ্ধ থেকে এই পর্যন্ত যত বড় বড় আন্দোলন হয়েছে, পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের পরে যারা ক্ষমতায় গেছেন তারা তো সেরকম করে কমিটমেন্ট রাখেনি। এ সময় বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে বক্তারা বলেন, জাতীয় ঐক্যে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। ছাত্রদের রাজনীতিতে আসাটা যেন জনগণের সমর্থনে হয়, অন্য কোনো ষড়যন্ত্র থাকলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলেও হুঁশিয়ারি করেন বক্তারা। যে রাজনৈতিক দল হবে সে রাজনৈতিক দল, আজকে যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, যারা নবীন রাজনৈতিক দল, আর যারা আজকে গঠিত হবেন অথবা ভবিষ্যতে গঠিত হবেন রাজনৈতিক দল, সবাই কিন্তু একই ক্যাটাগরিতে পড়বেন রাজনৈতিক দল। বড় বড় ডিভিলটা পালিয়ে যাবার পরে অথবা পালিয়ে যেতে দেওয়ার পরে যারা আত্মগোপনে আছেন তাদের কোনো ধরাছোঁয়া এখনো পর্যন্ত 14.5 আনা ধরাছোঁয়ার বাইরে। ফেসিবাদ বিরোধী সফলতা বাস্তবায়নে দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্য তৈরির আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করলে এই ইসির মাধ্যমেই জাতীয় নির্বাচন সুষ্ঠু হতে পারে। আমি বলছি যে নির্বাচন কমিশনের দায়িত্ব যদি নির্বাচন কমিশন পালন করে, সরকার যদি সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের সমস্ত কর্মকাণ্ডে সহযোগিতা করে, সাংবিধানিকভাবে ফ্যাসিলিটেট করে, তাহলে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা অন্তত 99 ভাগ। জাতীয় ঐক্য প্রসঙ্গে রাজনৈতিক সংকট এখন না থাকলেও ভবিষ্যতে তৈরির শঙ্কা বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। সবাইকে নিয়ে ঐক্য করতে হবে, কাউকে আপনি বাদ দিতে পারবেন না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুরোপুরি স্বাধীন। এখানে কখন কার রায় হবে তা নিয়ে কাউকে মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার বিচারিক কার্যক্রম চলার সময়ে এমন নির্দেশনা দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। এদিন গুমের মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন কাজী পাপ্পু।
আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা 3 থেকে 4টি মামলা রায় পেয়ে যাব। আগামী অক্টোবরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3-4টি রায় হতে পারে। মঙ্গলবার দেয়া আইন উপদেষ্টার এমন বক্তব্যের পর অসন্তোষ জানিয়েছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার। তিনি বলেন, যেখানে তদন্তই শেষ হয়নি সেখানে রায়ের কথা বলে ট্রাইব্যুনালকে অবমূল্যায়ন করা হচ্ছে। এতে করে বিচার নিয়ে মানুষের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। মাননীয় ট্রাইব্যুনাল এই বক্তব্য ব্যবহারের ব্যাপারে আমরা বলতেই হয় যে একটু অসন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা, ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। তাদেরকে বলে দিতে যে যেন এই ধরনের কোনো কথা ট্রাইব্যুনাল সম্পর্কে ভবিষ্যতে না বলা হয়। যদি এই ধরনের ট্রাইব্যুনালের স্পর্শ করে এই ধরনের কথা ভবিষ্যতে বলা হয় তাহলে ট্রাইব্যুনাল তার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এদিন গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আদালতে হাজির করা হয়। এই মামলায় শেখ হাসিনা সহ মোট 12 জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তবে এখনো মামলাটির তদন্ত প্রতিবেদন চূড়ান্ত না হওয়ায় 2 মাস সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউশন। ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মামলার জিয়াউল আহসান ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছিল। আমরা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 2 মাস সময়ের প্রার্থনা করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। এছাড়া রামপুরায় জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ট্রাইব্যুনালের নির্দেশে আরো 2 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে আরও 591 জনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এদিকে অভিযানে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার গাজীপুরের শফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো কিছু জানা নেই বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। আপনারা এসব সবচেয়ে বেশি বলতে পারবেন কতটুকু কার্যকরী হচ্ছে। যত পরিমাণ আপনারা আশা করছিলাম অতগুলি হয় নাই, বাট আস্তে আস্তে হয়তো উদ্ধার হবে। আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ডিসিশন আমি অবশ্য জানি না এই ব্যাপারে, যেহেতু এই ব্যাপারে আমি কমেন্টও করতে চাই না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকারের কাছে 2,800 কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচন সহ ব্যয়ের পরিমাণ হতে পারে প্রায় 6,000 কোটি টাকা। 3 অর্থবছরের মধ্যমেয়াদী বাজেট প্রাক্কলনের কার্যবিবরণী থেকে ইসির চাহিদাপত্রে এর উল্লেখ রয়েছে বলে জানান কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 2300 কোটি টাকা বরাদ্দ চায় আওয়াল কমিশন। চাকরি পুনর্বহাল সহ 6 দফার দাবিতে অনড় চাকরিচ্যুত বিডিআর পরিবারের সদস্যরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এ নিয়ে বুধবার সচিবালয়ে বৈঠক করতে যায় একটি প্রতিনিধি দল। এদিকে চাকরি ফিরে পেতে শাহবাগে শক্ত অবস্থান অব্যাহত রেখেছে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি আদায় করেই বাড়ি ফেরার ঘোষণা দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফিরে পাওয়া সহ 6 দাবি নিয়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন। যদি আমাদের ন্যায্য অধিকার না মানা হয় তাহলে বলবো যে আমাদের প্রতি অবিচার করা হচ্ছে। আমার অনেক সাথী ভাই জেলখানায় আছে, আমরা তাদের অবিলম্বে মুক্তি এবং আমাদের চাকরি ফেরত চাচ্ছি। মৃত্যুর কাপড় যখন একবার লাগাইছি, আমাদের ন্যায় বিচার নিয়েই আমরা যাব ইনশাআল্লাহ। এ সময় 2009 সালে কথিত পিলখানায় বিদ্রোহের অভিযোগে চাকরিচ্যুত ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি দাবি করেন তারা। দাবি আদায়ে সচিবালয় অভিমুখে যাত্রাকালে খাদ্য অধিদপ্তরের সামনে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। পরে 7 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করতে যান। সকল অন্যায্য অন্যায়ের শিকার পরিবার এবং সদস্যের জন্য কথা আছে এবং তাদের জন্য ন্যায় বিচারের কথা আছে। 16 বছর এই পেশিবাদী সরকারের দাবানলে পিষ্ট হয়ে আমরা আমাদের দাবিগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছাতে পারি নাই। এ সময় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করেন। বিডিআর হত্যাকাণ্ডের কতটুকু বিচার হয়েছে, কতটুকু সুবিচার নিশ্চিত করতে পেরেছে এই ইন্টারিম গভর্নমেন্ট,
সেটির উপরে কিন্তু এই সরকারের সফলতা ব্যর্থতা নির্ধারিত হবে। এদিকে নিয়োগ দাবিতে বুধবারও শাহবাগের সড়কে অবস্থান নেন নিয়োগ প্রত্যাশী প্রাথমিক শিক্ষকরা। আমার ভাই বোনদের সবার জন্য আমরা যেন 6531 জন যোগদান না নিয়ে এখান থেকে যাব না। শিক্ষার্থী সমাজ থেকে তো দুজন উপদেষ্টা আছে, আজকে তারা কেন এত চুপ হয়ে আছে? পরে শাহবাগ থেকে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দিকে রওনা হয় আন্দোলনকারীরা। কিভাবে বৈষম্যের শিকার হচ্ছি আমরা, আমাদের জীবন আমরা আরো কঠোরতর কর্মসূচি ঘোষণা করব। শুধু রাজপথে চিল্লাচিল্লি করার জন্য আর স্লোগান দেওয়ার জন্য আমরা এখানে এসেছি, তাহলে আপনাদের ভুল ধারণা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আবারও আলোচনায় বাস রুট রেশনালাইজেশন এর আওতায় 25 ফেব্রুয়ারি থেকে একক কোম্পানির মাধ্যমে ঢাকা নগর পরিবহন চালুর উদ্যোগ নিয়েছে ডিটিসিএ। প্রাথমিকভাবে শুরু হবে 6 রুটে। উদ্যোগকে স্বাগত জানালেও একক কোম্পানির অধীনে যেতে গড়িমসি করছে পরিবহন মালিকরা। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে না বিশেষজ্ঞরা। নাসির উদ্দিনের বিশেষ প্রতিবেদন। ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে 2021 সালের ডিসেম্বরে শুরু হয় নগর পরিবহন সেবা। তখন পরীক্ষামূলক চলাচল করত ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত, কিন্তু নানা জটিলতায় 3 বছরের মধ্যে সেই উদ্যোগ মুখ থুবড়ে পড়ে। আবারও বাস রুট রেশনালাইজেশন নিয়ে কাজ করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। ঢাকা নগর পরিবহন নামে একক কোম্পানির আওতায় আসবে সব বাস। চলতি মাসের শেষ ভাগেই বাস্তবায়নের প্রস্তুতি চলছে, যদিও আপাতত পুরো রাজধানীকে এর আওতায় আনা সম্ভব হচ্ছে না। পরিকল্পনা অনুযায়ী ভিন্ন ভিন্ন অঞ্চলে 9টি আলাদা রঙের বাস চলবে। তার মধ্যে শুরুতে চালু হচ্ছে গ্রিন ক্লাস্টার জোনে, সেখানেও কাজ অসম্পূর্ণ। ডিটির সাথে সমন্বয় করে এটা ফাইনালাইজ করতে হবে। সেক্ষেত্রে রুটের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে কিনা বলা যাচ্ছে না, তবে আসতে পারে হয়তো। তো আপাতত আমরা ফেব্রুয়ারি 25 তারিখে যেটা শুরু করব আমরা সেই টার্গেট রেখে আগাচ্ছি। গ্রিন ক্লাস্টারে চলাচলের জন্য মোট 40টির বেশি বাস কোম্পানির আবেদন পড়েছে। সেগুলোর যাচাই বাছাই করছে কর্তৃপক্ষ। যাত্রী সেবা নিশ্চিতে ই-টিকিটিং ব্যবস্থা, কাউন্টার, ছাউনি এবং ব্যবস্থাপনা টিম গঠন করা হয়েছে। সবাই অন্তত একমত যেন হয় যে 7 বছরের পুরাতন বাস ন্যূনতম আর কি দিয়ে চালু করা যায় আর কি। সর্বোপরি আমাদের এই যারা এখানে বাস চালাবে তাদেরকে আমরা ডিটিসিএ থেকে একটা প্রশিক্ষণ দেব। একক কোম্পানির আওতায় যেতে আপত্তি না থাকলেও পরিবহন মালিকরা বলছেন ফিটনেস ইস্যুতে পুরনো বাস বাদ পড়তে পারে। সেক্ষেত্রে পরবর্তী প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা কাটেনি। এখনই আমরা মালিকদের যদি এইভাবে বলি যে না আপনারা এক কোম্পানিতে আসেন, সেটা একটু জটিলই বলবো আমি। প্রত্যেকটা কোম্পানি যখন ফরম্যাট তৈরি করছে, তারা মেমোরেন্ডাম করছে, তাদেরকে তো সরকারকে একটা ট্যাক্স দিয়ে তারা এই কোম্পানিগুলো করছে। এটাকে আবার যদি বাতিল করতে হয়, আবার সরকার নোটিশ দিয়ে আবার একটা ট্যাক্স দিয়ে এটাকে বাতিল করতে হবে। নগর পরিবহন নিয়ে ডিটিসিএর বর্তমান পরিকল্পনাতেও আশাবাদী নন বিশেষজ্ঞরা। তাদের মতে সড়কে বাসের জন্য পর্যাপ্ত জায়গা ছাড়া সহ আনুষঙ্গিক সুবিধা বাড়াতে হবে। গাড়ির তুলনায় রাস্তা কম, রাস্তার তুলনায় চাহিদা বেশি, যার জন্য কি হয়েছে জানেন, এই ছোট ছোট ভেহিকেলগুলো বের হয়ে আসছে। তারা প্যাসেঞ্জার টানতে চায় এখন, এবং তারা আসার ফলে আবার বড় যেটা মাস ট্রানজিট যেগুলো বাসগুলো সেগুলো চলতে পারতেছে না। প্রাইভেট গাড়ি 70% দখল করে আছে, তাকে যদি আমি নিয়ন্ত্রণের মধ্যে না নিতে পারি এবং বাসের জন্য প্রায়োরিটি লেন যদি নিশ্চিত না করতে পারি এবং পদচারী বান্ধবতার জায়গাটুকু যদি নিশ্চিত না করতে পারি, এই প্রকল্প ব্যর্থ হতে বাধ্য। তাড়াহুড়া না করে আরও বেশি সমীক্ষার কথা বলেন এ দুই বিশেষজ্ঞ। কতগুলো আধুনিক বাস এনেই এটাকে কার্যক্রম করার চেষ্টা করা হচ্ছে, এটাও অত্যন্ত অকার্যকর হওয়ার পথে ধাবিত। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। এবার বইমেলার মোহনায়। অমর 21 বইমেলার দ্বাদশতম দিন মুখর ছিল লেখক, পাঠক, প্রকাশক আর দর্শনার্থীদের পদচারণায়। এবার প্রবাসী লেখকরাও মেলায় এসেছেন নিজেদের বইকে মলাটবদ্ধ করে। বুধবার মেলায় সব মিলিয়ে বই এসেছে 719টি। এর মধ্যে উপন্যাসের সংখ্যা বেশি। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি।
বইপ্রেমীরা মঙ্গলবার দুপুরের পরপরই ভিড় জমান প্রাণের মেলায়। স্টলে স্টলে থরে থরে সাজানো নতুন ও পুরনো লেখকের বই। অন্য বছরের চেয়ে এবার মেলার পরিসর বড় হওয়ায় খোলামেলা পরিবেশ ও মেলার দর্শনার্থী সংখ্যাও চোখে পড়ার মতো। পাঠকরা জানালেন অনেক দিন ধরে বইয়ের তালিকা জমা দিয়ে রাখেন, মেলা এলে সেখান থেকে বই কেনেন তারা। নিজেদের চাহিদা মতো এক জায়গা থেকে বই কিনতে পেরে নিজেদের স্বস্তির কথা জানালেন তারা। 2টা বই কিনেছি, বই কিনতে অনেক ভালো লাগতেছে। ওরা ঘুরে খুব মজা পাচ্ছে, বই কিনেছে। ভালো ভালো বই পাইলে বা ভালো লেখকের বই পাইলে খুব ভালো লাগে। নূর হক আর তার বই কেনা হলো। এক জায়গা থেকে অনেক কিছু জানা এবং পাওয়ার সম্ভাবনা আছে। লেখকরা জানালেন তাদের বই লেখার অনুভূতির জায়গাটা। প্রবাসী লেখকরা বই মেলার এই সময়টাতে দেশে চলে আসেন, জানান তাদের স্বজনদের সীমাহীন কষ্টের কথা। গাবতলী টু সায়েদাবাদ, এখানে সুইডেনের এরকম 2টা রুটে, তো আমি এই রুটে চলাফেরা করতাম। বাসে থাকতে থাকতে দেশের কথা মনে হতো, ভাবলাম যে এগুলো একটু লিখি। ওইভাবে লিখতে লিখতে এটা বই লেখা আর কি। এই বছর আমার কাছে এই বইটাকে খুব আমার নিজের কাছে ভালো লাগছে এবং আমার যেটা মনে হয় যে পাঠকেরও ভালো লাগা উচিত। পাঠকরা বলতে পারবে আমি কতটুকু লিখেছি বা কতটুকু সুন্দর হয়েছে কিনা আমি জানি না, পাঠকরাই জানবে সেটা। তবে বেচা বিক্রি কম হওয়াতে হতাশ প্রকাশকরা। সামনের দিনগুলোতে এই ক্ষতি পুষিয়ে নেবেন বলেও আশা করছেন তারা। আরো তো সামনে 15 দিন আছে বা সামনের বছর, আশা করি ভালো হবে আর কি। তেমন বই বিক্রি হচ্ছে না আমাদের যেমনটা আশা ছিল। এদিন মেলায় নতুন বই এসেছে 89টি এবং সব মিলে বই এসেছে 917টি। মেলা শুক্র, শনি ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। নেতাকর্মীদের নতুন চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বুধবার রাজধানীর আদাবর থানা বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত স্বৈরাচার সরকার 16 বছরে দেশের সব কিছু ধ্বংস করে ফেলেছে বলেও অভিযোগ করেন তিনি। দেশকে এগিয়ে নিতে হলে শিগগিরই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার তাগিদ দেন আমিনুল হক। বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের সাধারণ মানুষ, এদেশের জনগণ। গত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। তারা বাংলাদেশের জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না, কারণ তারা তো এদেশের জনগণের ভোটে বাঞ্ছিত ছিল না। দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুতে চলল প্রথম যাত্রীবাহী ট্রেন। রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি বুধবার বেলা 11:18 রেল সেতুতে প্রবেশ করে। এর মধ্য দিয়ে যমুনা রেল সেতুতে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। যমুনা রেল সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম যমুনা বহুমুখী সেতু থেকে উত্তর পাশে নতুন এ সেতু দিয়ে পাড়ি দিয়েছে। 18 ফেব্রুয়ারি এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। দীর্ঘদিন পর স্বস্তি ফিরেছে চট্টগ্রামে আলুর বাজারে। খুচরা বাজারে আলুর দাম কিছুটা বেশি হলেও পাইকারি আড়তে 13 থেকে 17 টাকায় মিলছে 1 কেজি আলু। এবছর ফলন ভালো হওয়ায় বিগত 5 বছরের মধ্যে সর্বনিম্ন দরে বিক্রি হচ্ছে আলু। তবে কয়েক হাত বদলে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে চৈতন্যগলির পাইকারি আড়তে প্রতি কেজি ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে 16 থেকে 17 টাকায়, কার্ডিনাল আলু 13 থেকে 15 টাকা এবং গোল আলু বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকা প্রতি কেজি। তবে কয়েক হাত বদলে নগরীর কাজীর দেউরি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকায়। বগুড়ার আলু এটা দেশি আলু বলি আর কি, আমরা লাল আলু দেশি আলু বলি আর কি। এটা 50 টাকা করে কেজি। 2000-এরটা একটু দাম বেশি, এটা 120 টাকা কেজি, আর আমরা নরমালটা 30 টাকা কেজি। যদিও পাড়া মহল্লার অলিগলিতে ভাসমান বিক্রেতারা প্রতি কেজি আলু 20 থেকে 25 টাকায় হাঁকাচ্ছেন। যেটা 18-19 টাকা বেশি লই, ওটা মনে করেন 4 কেজি 4.5 কেজি 100 টাকা বেশি। আমরা বাজার কমছে এই হিসাবে কম বেচতেছে আর কি। আগে তো এত কম ছিল না, আগে আলু পুরান আলুও কিনছে 60 টাকা 62 টাকা। পাইকারি আলু ব্যবসায়ীদের দাবি, বেশি মুনাফার আশায় এবছর এখানকার সব চাষিরাই আলু চাষ করেছেন, এতেই দাম কমেছে। গত 2 বছর কৃষকরা দাম পাওয়াতে এবছর বাংলাদেশে প্রচুর আলু উৎপাদন হয়েছে। আশা করা যায় গত 2 বছরের থেকে এবছর আলুর দাম অনেক কম থাকবে। যখন স্টোরে আলু ঢুকবে তখন যে বাজার আর একটু বাড়বে।
আর এবার সামগ্রিকভাবে তেমন বাড়বে না, এবার আলুর উৎপাদন বেশি আছে। বেশি দামে আলু বিক্রি করলে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলে জানান এই কর্মকর্তা। প্রথম শ্রেণী পড়লে সে লাভ করতে পারে 30% লাভ করতে পারবে সে। খুব বেশি ডিফারেন্স খেলে কিন্তু এখানে জেলা প্রশাসনের সহায়তা আমরা কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করি এবং প্রযোজ্যদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন শাস্তির আওতায় আনা হয়। ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আলুর দাম রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবারে দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটল ইসরায়েল। শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে গাজায় ফের হামলা শুরুর হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও পাল্টা বিবৃতিতে এই পরিস্থিতির জন্য ইসরায়েলকেই দায়ী করেছে হামাস। বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। গাজায় আবারও থমকে গেল চলমান যুদ্ধবিরতি প্রক্রিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে উপত্যকাটিতে পুনরায় হামলা চালাবে ইসরায়েল। হামাসকে পরাজিত না করা পর্যন্ত যা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওই দিন ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে 3 জিম্মিকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে হামাসের। এদিকে নেতানিয়াহুর হুমকির পর পাল্টা বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা জানায়, যুদ্ধবিরতি চুক্তির যে কোনো জটিলতা বা বিলম্বের জন্য ইসরায়েল দায়ী। উপত্যকাটিতে প্রত্যাবর্তনে বাস্তুচ্যুত মানুষের উপর বাধা এবং হামলা সহ ত্রাণ পৌঁছাতে না দেওয়ার অভিযোগে জিম্মি মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দেয় হামাস। এদিকে দুপক্ষকেই জিম্মি মুক্তি কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। যদিও গাজায় জিম্মি মুক্তির জটিলতায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করেছেন ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ। চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগারে বন্দী কয়েকশো ফিলিস্তিনির বিনিময়ে এ পর্যন্ত 21 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এসবের মধ্যেই গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 8 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়। এতে উপত্যকাটিতে 48,200-তে উন্নীত হল প্রাণহানি। অন্যদিকে ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় তিনি একথা বলেন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মরোধনের জন্য হাত বাড়িয়ে দিলেও তাকে উপেক্ষা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলনে অন্য নেতাদের সঙ্গে হাত মিলালেও ভারতীয় প্রধানমন্ত্রীকে উপেক্ষা করেন ম্যাক্রো। ঘটনাটি ঘটার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় এর ভিডিও। এতে দেখা যায় জেডি ভ্যান্সের পাশে বসা নরেন্দ্র মোদী হাত বাড়িয়ে দিলে তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাক্রো। তবে পাশে থাকা ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লেইন সহ অনেক অতিথির সঙ্গে হাত মেলাতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে। খেলার খবর, ক্রিকেট। জয়ের লক্ষ্য নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ দলের নির্দিষ্ট কেউ নয়, বরং দলের সবাইকে সমান দৃষ্টিতে দেখে খেলবে দল। দেশ ছাড়ার আগে বিসিবিতে শেষ ব্রিফিংয়ে এসব জানান বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সবকিছু ঠিক থাকলে কাল রাতে দেশ ছাড়বে টাইগাররা। রিপোর্ট মুদাসসির আলীর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র 6 দিন। দেশ ছাড়ার আগে তাই মিরপুর হোম অফ ক্রিকেটে শেষবারের মতো জড়ো হয় শান্ত, মুশফিক, তাসকিনরা। দলের অফিসিয়াল ফটো সেশন তাই হাসি মাখা মুখ ছিল সবার। ফটো সেশনের পাশাপাশি ছিল দেশের মাটিতে শেষ ট্রেনিং সেশন। আইসিসির এই মেগা ইভেন্টে ভালো কিছু করার প্রত্যয়ে ব্যস্ত সময় পার করেছে টাইগাররা। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল। এবারে তার চেয়েও ভালো কিছু হয়তো করার স্বপ্ন বাংলাদেশ দলের। এক ব্রিফিংয়ে টাইগার কাপ্তান জানালেন নিজেদের লক্ষ্যের কথা। আমরা ওইভাবে মেহনত করতেছি, ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্যে পৌঁছাতে পারবো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার প্রথম প্রতিপক্ষ ভারত। ইনজুরিতে পড়ে নেই বুমরা, তবে তাতে আত্মতুষ্টির কিছু নেই, এমনটাই মনে করেন শান্ত। প্রত্যেকটা টিমের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্রিকেটার কিন্তু ক্যাপাবল একটা দলকে জেতানোর জন্য। অবশ্যই এর ভিতরে এক একটা দলে এক্স ফ্যাক্টর থাকে, অবশ্যই সে অনেক বড় বোলার, বাট আসলে এইভাবে ইন্ডিভিজুয়াল আমরা কোনো ধরনের কোনো প্ল্যান করতে চাই না। ভারত ছাড়াও বাকি দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান।
বাড়তি কোনো চাপ অনুভব করছেন কিনা এমন প্রশ্নের জবাবে শান্ত জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি দলকেই সমান চোখে দেখার কথা। আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না। এখানে যে 8টা টিম আছে, 8টা টিমই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এই 8টা কোয়ালিটি টিম, এবং আমি বিশ্বাস করি আমাদের টিমে অ্যাবিলিটি আছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার রাতে দেশ ছাড়ছে শান্ত বাহিনী। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা খেল ভারত। ইনজুরি থেকে সেরে না ওঠায় আইসিসির এই মেগা ইভেন্টে ম্যান ইন ব্লু জার্সিতে থাকছেন না পেসার জসপ্রীত বুমরা। ভারতীয় পেস আক্রমণে বড় ভরসার নাম বুমরা। তার পরিবর্তে জায়গা পেলেন 23 বছর বয়সী তরুণ পেসার হর্ষিত রানা। এদিকে আরেক পেসার মোহাম্মদ সিরাজকে রাখা হয়েছে নন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। ফলে পেস আক্রমণে নির্ভর হিসেবে থাকবেন মোহাম্মদ শামি ও অর্শদীপ সিং। বোলিং লাইনে আরও শক্তি বাড়াতে নেওয়া হয়েছে স্পিনার বরুণ চক্রবর্তীকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই বিপ্লবে 14 শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে, জাতিসংঘের প্রতিবেদন। শেখ হাসিনার সরাসরি নির্দেশে চালানো হয় হত্যাযজ্ঞ। আয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ। আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা। জড়িতদের বিচার নিশ্চিতের ঘোষণা। অন্তর্বর্তী সরকার ও ইসির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলছে বিএনপি। ছাত্রদের দল ভিন্ন উদ্দেশ্যে হলে প্রত্যাখ্যান করবে জনগণ। এবং চাকরি পুনর্বহাল সহ 6 দাবিতে অনড় বিডিআর পরিবারের সদস্যরা। অধিকার আদায়ে শিক্ষকদের আন্দোলন অব্যাহত। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।